আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। খামেনিকে লক্ষ্য করে হামলা চেষ্টার বিষয়ে সতর্ক বার্তা ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের। নাগরিকত্ব পাওয়া সহজ করছে কানাডা। পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা, বহু হতাহতের শঙ্কা। লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহের শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। সর্বশেষ জানাবো, যুদ্ধবিরতির পর থেকে গাজায় প্রতিদিন 2 জন শিশু নিহত হচ্ছে ইউনিসেফ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। খামেনিকে লক্ষ্য করে হামলা চেষ্টার বিষয়ে সতর্কবার্তা ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বিদেশি শত্রুরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে এবং ইসলামী প্রজাতন্ত্রের অস্থিতিশীল করতে পারে। গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব সতর্ক করে বলেছেন, শত্রুরা সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করতে চাইছে, কখনো হত্যা চেষ্টার মাধ্যমে, কখনো শত্রুতাপূর্ণ আক্রমণের মাধ্যমে। মন্ত্রী কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেছেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের আগে খামেনির জীবনের ওপর হুমকি সৃষ্টি হয়েছিল। খতিব সরাসরি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে আরও বলেন, যারা জেনে শুনে বা অজান্তে এমন কাজ করে তারা শত্রুর অনুপ্রবেশকারী এজেন্ট। এই বছরের শুরুর দিকে সংঘাতের সময় ইসরায়েল ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং স্থাপনাগুলোর পাশাপাশি আবাসিক এলাকাগুলোতে হামলা চালায়। কয়েকদিন পর যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ পারমাণবিক হাসপাতালগুলোতে হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দেয়। যুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল সংঘর্ষ আরও তীব্র করার আশঙ্কায় সর্বোচ্চ নেতাকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় সায় দিয়েছিলেন বলে খবরে প্রকাশিত হয়েছে, যদিও কোনো পক্ষ এসব বিষয় প্রকাশে সেভাবে মন্তব্য করেনি। নাগরিকত্ব পাওয়া সহজ করছে কানাডা। কানাডা সরকার দেশের নাগরিকত্ব আইনের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের পথে হাঁটছে। বিল সি-3 নামে পরিচিত এই নতুন আইনটি কার্যকর হলে বিদেশে জন্ম নেওয়া হাজার হাজার কানাডীয় বংশোদ্ভূত পরিবার ব্যাপকভাবে উপকৃত হবে এবং দীর্ঘদিনের নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। কানাডার অভিবাসন মন্ত্রী লেনা মেডলেজ-ডিয়াব এই আইন সংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, বিল সি-3 আমাদের নাগরিকত্ব আইনের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান করবে এবং বিদেশে জন্ম নেওয়া বা দত্তক নেওয়া শিশুদের পরিবারের জন্য ন্যায্যতা আনবে। তিনি আরও বলেন, এই সংস্কারের মাধ্যমে পুরনো আইনের কারণে বাদ পড়া মানুষকে নাগরিকত্ব দেয়া হবে এবং ভবিষ্যতের জন্য সুস্পষ্ট নিয়ম তৈরি করা হবে, যা আধুনিক পরিবারগুলোর জীবনযাত্রাকে বিবেচনা করে। অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব কানাডা ব্যাখ্যা করেছে যে 2009 সালে চালু হওয়া ফার্স্ট জেনারেশন লিমিট একটি বড় সমস্যা তৈরি করেছিল। এই বিধিনিষেধ অনুযায়ী বিদেশে জন্ম নেওয়া বা দত্তক নেওয়া কোনো শিশু স্বয়ংক্রিয়ভাবে কানাডার নাগরিকত্ব পেত না যদি তার মা বাবা কানাডার বাইরে জন্ম নেন বা তাদের দত্তক নেওয়া হয়ে থাকে। তবে 2023 সালের ডিসেম্বরে অন্টারিও সুপিরিয়র কোর্ট এই বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে। ফেডারেল সরকার আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং কোনো আপিল না করার সিদ্ধান্ত নেয়। এই বিধিনিষেধের কারণে নাগরিকত্ব থেকে বঞ্চিত হওয়া মানুষ, যারা ভুল করে নিজেদের কানাডিয়ান ভাবতেন, তাদের প্রায়শই হারানো কানাডিয়ান নামে উল্লেখ করা হতো। পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা, বহু হতাহতের শঙ্কা। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে সোমবার আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্টেবুলারি সদর দপ্তরে বন্দুকধারী ও আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। পুলিশ ও নিরাপত্তা সূত্রে জানা গেছে, হামলায় অন্তত 3 জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং 3 জন এফসি কর্মী শহীদ হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও 5 জন, যার মধ্যে 2 জন এফসি কর্মীও রয়েছেন। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ডক্টর মিয়ান সাইদ আহমদ জানান, 3 জন আত্মঘাতী বোমাকারী সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করেছিল। তিনি বলেন, একজন হামলাকারী মূল গেটের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় আর 2 জন কম্পাউন্ডের ভেতরে ঢুকে পড়ে। ডক্টর সাইদ জানান, এফসি কর্মীরা সঙ্গে সঙ্গে হামলাকারীদের মোকাবেলা করে 2 জনকে কম্পাউন্ডের ভেতরে হত্যা করে। শেষ পর্যন্ত 3 জন আত্মঘাতী বোমাকারী নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলির সময় নিহত হন। ডক্টর সাইদ আরও বলেন, এফসি কর্মীদের সময়মতো প্রতিক্রিয়ার কারণে হামলাকারীরা বড় ধ্বংসযজ্ঞ চালাতে পারেনি। সদর এলাকায় ঘিরে রাখা হয়েছে এবং রাস্তা বন্ধ করে ট্রাফিক বিকল্প পথে পরিচালিত করা হয়েছে। নিরাপত্তা সংস্থা একটি ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে যাতে আরও কোনো হুমকি না থাকে। এফসির ডেপুটি কমান্ড্যান্ট জাভেদ ইকবালও 3 জন হামলাকারী নিহত হওয়া নিশ্চিত করেছেন।
তিনি জানান, এফসি সদর দপ্তরের ভেতরে এখনও একটি ব্যাপক অনুসন্ধান অভিযান চলছে, যাতে কোনো বাকি হুমকি না দেয়। সূত্রের খবর, পেশোয়ারের এই হামলা পূর্বে সন্ত্রাসী কর্মকাণ্ডে আক্রান্ত অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত। এর আগেও 2022 সালের নভেম্বর মাসে তেহরিক-ই-তালিবান পাকিস্তান সরকারের সঙ্গে চুক্তি ভেঙে নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং আইনশৃঙ্খলা সংস্থার সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণা দেয়। লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহের শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলে এক বিমান হামলায় দেশটির শিয়া সংগঠন হিজবুল্লাহের শীর্ষ সামরিক নেতা হাইসম আলী আল তাবতাইকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। কয়েক মাসের বিরতির পর দক্ষিণ বৈরুতে এই প্রথম বড় ধরনের হামলা চালালো তেল আবিব, যা কার্যকর থাকা যুদ্ধবিরতির মধ্যেই ঘটল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দাহিয়েহ এলাকায় একটি ঘনবসতিপূর্ণ আবাসিক ভবনে হামলায় কমপক্ষে 5 জন নিহত এবং 28 জন আহত হয়েছেন। হিজবুল্লাহ তাবতাবাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, ইসরায়েল এই হামলার মাধ্যমে রেডলাইন অতিক্রম করেছে। ইসরায়েল তাবতাবাইকে হিজবুল্লাহের চিফ অব স্টাফ এবং দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা হিসেবে বর্ণনা করেছে, যিনি সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। যুক্তরাষ্ট্র 2016 সালেই তাকে সন্ত্রাসী ঘোষণার পাশাপাশি $5 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে। হামলার পর এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমার নেতৃত্বে ইসরায়েল হিজবুল্লাহকে কোনোভাবেই শক্তি পুনর্গঠনের সুযোগ দেবে না এবং রাষ্ট্রের প্রতি তাদের হুমকি বাড়তে দেবে না। তিনি লেবানন সরকারকে হিজবুল্লাহ নিয়ন্ত্রণকারীকরণের অঙ্গীকার পূরণের আহ্বান জানান। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়ে বলেন, দেশটির দক্ষিণে এখনও অন্তত 5টি স্থান ইসরায়েলের দখলে রয়েছে। তার দাবি, এসব হামলা 13 মাসের সংঘাত শেষ করার চুক্তি লঙ্ঘন। লেবানন সরকার বলছে, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ, তবে সংগঠনটি জোর দিয়ে বলছে, ইসরায়েল সব হামলা বন্ধ না করা পর্যন্ত, সম্পূর্ণভাবে লেবানন থেকে না সরে যাওয়া পর্যন্ত এবং লেবাননি বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা অস্ত্রের ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা করবে না। যুদ্ধবিরতির পর থেকে গাজায় প্রতিদিন 2 জন শিশু নিহত হচ্ছে বললেন ইউনিসেফ। গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে সংঘাত সম্পর্কিত ঘটনায় কমপক্ষে 67 শিশু নিহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। সংস্থার মুখপাত্র রিকার্ডো পাইরেস বলেছেন, আরও কয়েক ডজন আহত হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রতিদিন গড়ে প্রায় 2 জন শিশু নিহত হচ্ছে। ইউনিসেফ উল্লেখ করেছে, দক্ষিণ গাজার পূর্ব খান ইউনিসে বিমান হামলায় একটি শিশু কন্যা তার বাবা মায়ের সঙ্গে নিহত হয়েছে। গত বুধবার একই দিনে গাজা শহর এবং দক্ষিণে বিমান হামলায় 7 জন শিশু নিহত হয়েছে। ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, গাজায় তাদের চিকিৎসা দলগুলো এই সপ্তাহে ইসরায়েলি বিমান হামলা এবং গুলিবর্ষণের ফলে আহত নারী ও শিশুদের চিকিৎসা দিয়েছে। তাদের মতে, গত বুধবার থেকে উত্তর ও দক্ষিণ গাজার চিকিৎসা কর্মীরা খোলা ফ্র্যাকচার এবং মাথা ও অঙ্গে গুলিবিদ্ধ ক্ষতযুক্ত নারী ও শিশুদের চিকিৎসা দিচ্ছেন। প্রসঙ্গত, 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় প্রায় 70,000-এর বেশি মানুষকে হত্যা করেছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গণহত্যা ও মানবসৃষ্ট দুর্ভিক্ষের এই যুদ্ধে আরও 1,70,000-এর বেশি মানুষ আহত হয়েছে। অঞ্চলটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপর গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে 44 দিনে ইসরায়েল কমপক্ষে 497 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। গাজায় যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।